আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিওতে আসলে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো আসলে আমি অনেকদিন ধরেই আপনাদের সাথে বলে আসছিলাম। এই যে বাপ্পিদের বাসা ভাড়া দেওয়ার বিষয়, নাজমা আন্টির ব্যবহার করা ফার্নিচারগুলোকে বিক্রি করে দেওয়ার বিষয়, এই বিষয়গুলো সম্পর্কে আমি দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম। তো অবশেষে সেই সন্ধিক্ষণ বলেন বা মহাক্ষণ সেটা চলে এসেছে। বাপ্পি অবশেষে ডিক্লেয়ার করেছে সে তার বাড়ির ফার্নিচারগুলোকে বিক্রি করে দিচ্ছে এবং বাসাটাকে ভাড়া দিচ্ছে। তো আসলে এই সিদ্ধান্তটা বাপ্পি নাকি নিয়েছে নিশির সাথে। তো আজকে ওভারঅল এতগুলো মাস এতগুলো দিন তো হয়েছে, নাজমানটি মারা গিয়েছে, নিশি এসেছে প্রায় 7-10 দিন হয়ে গেল। আপনারা সবাই নিশিকে একটা কি বলবো আর কি, চরিত্রহীন, নোংরা, যত রকম বাজে বিশেষণ দেওয়া যায় সেটা হিসেবে চিনেন, আমি সহ চিনি। যথেষ্ট নোংরা একজন মহিলা এই নিশি। কিন্তু সে ভালো হোক আর খারাপ হোক, সব কিছুর ঊর্ধ্বে আজকের ভিডিওটা, যেটা বাপ্পি আসলে নিশির সাথে ডিসিশন নিয়েছে কি করবে ফার্নিচারগুলো বা বাড়ির, সেখানে নিশির অ্যাটিটিউড বা তার এক্সপ্রেশন, তার যে বাচনভঙ্গি, সব কিছু আসলে আপনারা যদি একটা মানুষ হিসেবে চিন্তা করেন বুঝবেন যে একটা মেয়ে হিসেবে তার মা বা তার বাবার প্রতি কতটা আকুতি মিনতি ছিল। আপনাদের খারাপ লাগবে যদি একটা নর্মাল একটা নিউট্রাল মানুষ হিসেবে তাকে দেখেন। কিন্তু কেন নিশির খারাপ লাগছিল? তারপরও তো সে বলেছে বাসাটা ভাড়া দিতে, তারপরও সে বলেছে ফার্নিচার বিক্রি করে দিতে। কেন বলল? সব কিছু আজকে আমি আপনাদের সাথে খোলাসা করব। খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা অনেকগুলো মানুষের গোপন চেহারা দেখতে পারবেন। আসলে পিছনে বসে কে এই ধরনের মাস্টার প্ল্যান করছে আর কে পেছনে বসে গুটিবাজিটা করছে, সব কিছু আজকের ভিডিওতে ফাঁস হবে। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দিই। ভিডিও শুরুতে আগে একটা কথা বলে দিই, আজকে আমি আরও একটা দুর্দান্ত ভিডিও দিতাম এবং এই ভিডিওটা দেওয়ার পেছনে আমার একজন অতি নিকট একজন দর্শক আপু একটা ইনফরমেশান দিয়েছে, সেটা নিয়ে ভিডিওটা দিতাম। বাট আজকে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা ছিল, যেহেতু নিচে চলে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আলোকপাত করা। সো আমি নেক্সট ভিডিওতে সেই আপুর বিষয়টা নিয়ে আমি অবশ্যই আলোকপাত করবো এবং আপনারা যদি আরও কিছু ইনফরমেশান দিতে চান জানাতে পারেন, আমি একত্রিত করে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে যেখানে বলছিলাম সেখান থেকে শুরু করি। প্রথমত, বাপ্পি যখন ভিডিওটা শুরু করে সে শুরুতেই বলে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে সিদ্ধান্ত নেওয়া হবে, তো কী সিদ্ধান্ত সেটাই আপনাদেরকে নেই। তো প্রথমত আমি আপনাদেরকে বলি, সিদ্ধান্ত যেটা নিয়েছে বাপ্পি সেটা কিন্তু একান্তই বাপ্পির নিজের সিদ্ধান্ত। সেখানে ফাতেহার কোনো সিদ্ধান্ত নেই, কিন্তু বাপ্পি বারবার বলছে বোন যা সিদ্ধান্ত নেবে সেটাই। বাট এগুলো একটু উপরে উপরে কথা, মেইন কথা হচ্ছে এটাই, বাপ্পি যে সিদ্ধান্ত নিয়েছে নিশিকে সেই সিদ্ধান্তটাই নিজের ইচ্ছার বিরুদ্ধে মেনে নিতে হচ্ছে। কথা দাঁড়ায়, যদি তাই হয় তাহলে কেন নিশি স্বীকারোক্তি দিচ্ছে? আসলে যেহেতু নিশির বাবা মারা গেছে, মা মারা গেছে, নিশি এখন এতিম, তো সেই ক্ষেত্রে তার গার্জিয়ান হিসেবে একজনই আছে বাপ্পি। এখন বাপ্পি যদি ভাই খারাপ হয়, নিশির তো এখানে করার কিছু নেই। এখন রক্তের সম্পর্ক বাপ্পি ছাড়া কেউ নিশির আর এই দুনিয়াতে নেই। এখন বাপ্পি যা বলছে নিশির জন্য সেটা করা ছাড়া কোনো ওয়ে নেই। বলতে পারে নিশি কেন প্রতিবাদী হচ্ছে না? নিশি প্রতিবাদী কীভাবে হবে দর্শক? নিশি যদি তার প্রতিবাদী রূপটা দেখায়, সে তো আর বাংলাদেশে নেই। যদি বাংলাদেশে থাকতো তাহলে হয়তো আমরা অন্য কোনো নিশিকে দেখতে পারতাম। বাট নিশি থাকে মালয়েশিয়াতে, সেই সুদূর বিদেশে। সেখান থেকে থেকে তো সে প্রতিবাদী রূপ দেখালে হবে না। আর সবচেয়ে বড় বিষয়, নিশি যদি প্রতিবাদী রূপ দেখাতেই হয় তাহলে সবার আগে তার ভাবির সাথে তার সম্পর্ক নষ্ট করতে হবে, যেটা নিশি কোনোভাবেই করছে না, শুধুমাত্র তার ইউটিউব চ্যানেলের জন্য। সো আসলে দিন শেষে এখানে অনেকগুলো ইকুয়েশন, অনেকগুলো ক্যালকুলেশন চলছে, যেগুলো মিলাতে গেলে হিমশিম খেতে হচ্ছে। তারপর আমি একটা সহজ সাবলীলভাবে আজকে ব্যাখ্যাটা দিয়ে দিব। তো বাপ্পি ভিডিওটা শুরু করেছে তাদের মেইন ডোর থেকে, ঘরে ঢোকার দরজা থেকে নিচতলায় ঢুকতেই ডাইনিং রুম পড়ে এবং সেখানে ডাইনিং টেবিল রাখা ছিল, যেটা নাজমা আন্টি ব্যবহার করতে এত বছর ধরে। তার শখের একটা ডাইনিং টেবিল ছিল সেগুন কাঠের। তো প্রথমে বলি, বাপ্পি ভিডিওটা শুরু করে এবং বলে আজকে সিদ্ধান্তটা জানাবো। তো সিদ্ধান্ত জানানোর আগে আমি আপনাদেরকে আমার ঘরে কী কী ফার্নিচার আছে সেটা দেখিয়ে দিই। তো প্রথম ধাঁচে বাপ্পির কথা শুনে মনে হবে যেন বাপ্পি একটা ভ্লগ করছে, হোম ট্যুর ভ্লগ। আসলে এমনটা না। পরবর্তীতে আমি বুঝতে পারি বাপ্পি আসলে কোনো ট্যুর ভ্লগ করেনি,
বাপ্পি মেনলি আসলে কোন কোন ফার্নিচার বিক্রি করবে সেটা আপনাদেরকে দেখিয়েছে। যদি ভিডিও দেখে কোনো মানুষ বাপ্পিকে নক দেয় যে ভাই আমি কিনতে চাই, তাহলে আপনি মোস্ট ওয়েলকাম। এবং বাপ্পি বারবার প্রত্যেকটা কথা শেষে খালি একটা কথাই বলছিল, এটা সেগুন কাঠের, এটা সেগুন কাঠের, এটার কিছু হবে না, এটার গ্যারান্টি আছে। মানে এই কাজগুলো করে একটা দোকানদাররা যারা সেলার তারা এই কাজগুলো করে, তার নিজের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বারবার মানে ক্রেতাদেরকে, মানে যারা বিক্রেতা আর কি, তারা বারবার তার ক্রেতাদেরকে জানান দেয় যে আমার এই প্রোডাক্টটা এতটা ভালো। তো বাপ্পিও ঠিক সেটাই করছিল একজন বিক্রেতার মতো। সে বারবার তার ঘরের ফার্নিচারগুলো সেগুন কাঠের, ঘুণ ধরে না, খুব ভালো, এই গ্যারান্টিগুলো দিচ্ছিল যাতে করে প্রমোশন হয়ে যায় এবং কারো ভালো লাগে সেটা কিনে নিয়ে যায়। কিন্তু বাপ্পি ভিডিওতে কী বললো সেটা আমি একটু পরে বলছি। তো যাই হোক, সে প্রত্যেকটা ফার্নিচার আগে দেখানোর পর যখন দেখাচ্ছিল, আমি প্রত্যেকটা ঘটনা একটা একটা করে ব্যাখ্যা করে করে যাচ্ছি। তো একটা সময় বাপ্পি গেল তাদের সোফার রুমে, মানে আপনারা বলতে পারেন ড্রয়িং রুম, যেটা একটা পরিত্যক্ত রুমের মতো। তো সেখানে যাওয়ার পরে একটা একটা করে ফার্নিচার বাপ্পি দেখাচ্ছে কোথায় কী আছে। তো ওইখানে ধুলো পড়া একটা বই নিশি পায়। বইটাতে নিশির মায়ের এবং সেখানে নাজমাটির নাম লেখা ছিল নিজের হাতে। তো নিশিকে দেখলাম এই যে ঘরের মধ্যে এত ফার্নিচার রাখে, এত কিছু রাখা, কোনো কিছু ধরে দেখছে না, কিন্তু যখন বইটা পেলো খুব মানে যত্ন করে বইটাকে নিয়ে ধুলোটাকে মুছে বুকের মধ্যে আগলে রাখলো। এবং কীভাবে করে ধুলোটাকে ঝেড়েছে আমি ভিডিওতে দেখেছি, বারবার করে হাত দিয়ে মানে ধুলোটাকে ঝেড়ে নিজের কাছে বইটা রেখেছে। দেখুন, নিশিকে দেখলাম না গোল্ড নিয়ে লাফালাফি করতে, দাবড়াদাবড়ি করতে, বাড়ির জায়গা জমি নিয়ে দাবড়াদাবড়ি করতে, লিচু আম কাঁঠাল নিয়ে দাবড়াদাবড়ি করতে, হ্যাঁ, বাড়ি কে কোন রুম নেবে, কে কত শতাংশ নেবে এটা নিয়ে দাবড়াদাবড়ি করতে, কিচ্ছু করলো না। কিন্তু দেখলাম যখন এই ধুলো মাখা একটা বই পেলো, অমনি হুমড়ি খেয়ে বইটাকে সে নিয়ে নিল। কারণ কি, সেখানে তার মায়ের স্পর্শ ছিল, তার মা এই বইটা নিয়মিত পড়তো, তার মায়ের নাম নিজের হাতে লেখা ছিল, অর্থাৎ বইটাতে নাজমাটির স্পর্শ ছিল। দেখুন, বইটা তো এভাবেই ধুলো মাখা মানে ফেলা ছিল শেলফের উপরে। বাপ্পি এতদিন থেকেছে, দেখেছে, কিন্তু বাপ্পি প্রয়োজন বোধ করেনি এই বইটার ধুলো সরিয়ে তার নিজের কাছে নিতে। প্রয়োজন বোধটা কে করেছে? নিশি করেছে। ছোট্ট একটা জিনিস উদাহরণ দিয়ে জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমি একটু বুঝবেন দর্শক। নিশি খারাপ, আজকে এই সাইডটা আমরা বাদ দিয়ে রাখি, কারণ আমি যদি বারবার এই সাইডটা মনে করতে চাই নিশি চরিত্রহীন মহিলা, নিশি চরিত্রহীন, নিশি অমুক করেছে তমুক করেছে, তাহলে আমার ভিডিওর যেটা বোঝাতে চাবো সেটা বুঝাতে গেলেও পারবো না। এই জন্য আমরা আপাতত আজকে সাইড করে রাখবো এইটা, নিশি কেমন মানুষ সেটা আজকে সাইড। আজকে জাস্ট কথা হবে এইটা, নিশি একটা মহিলা, নিশি একটা মেয়ে মানুষ, বাপ্পি একটা পুরুষ মানুষ, যারা দুই ভাই বোন এবং তাদের মা মারা গেছে। জাস্ট এতটুকু সম্পর্ক আজকে আমরা জানবো, বাকি সব সম্পর্ককে আমরা নিউট্রাল ধরে রাখবো, কোনো কিছু মাথায় নিব না, তাহলে আমার কথাটা বুঝাতে পারবো। তো নিশিকে দেখুন কোনো কিছু নিয়ে সে লাফালাফি করেনি, বাট বইটাকে পেয়ে সে অমনি হুমড়ি খেয়ে সাথে সাথে নিয়ে নিয়েছে। কিন্তু বাপ্পি কিন্তু এতদিন ধরে ওই বাসাটাতে আছে, বইটাকে দেখেছে, কোনো দিন সে প্রয়োজন বোধ করেনি ধুলোটাকে সরিয়ে বইটা তার নিজের কাছে রাখতে, কিন্তু নিশি করেছে। এই সামান্য জিনিস দিয়ে বোঝা যায় নিশির কাছে কোন জিনিসটা মাইনে রাখে, কোন জিনিসটা নিশির কাছে প্রয়োজনীয়। নিশির কাছে প্রয়োজনীয় জিনিস কোনটা জানেন? নিশির কাছে প্রয়োজনীয় জিনিস হচ্ছে তার মায়ের স্মৃতি ধরে রাখা। এখন আমি আপনাদেরকে একটা সহজ সমাধান আজকে দেখাবো, যেটা করলে বাপ্পি, নিশি সবারই উপকার হতো, ভালো হতে পারতো, বাট তার এই সমাধানটা করবে না। আচ্ছা, তো যাই হোক, সে বইয়ের গল্পটা এখানে শেষ করি। তারপরে বইটা নিয়ে তারপরে ওই ঘর থেকে অন্য ঘরে আসলো, এরকম সমস্ত ফার্নিচার দেখানো শেষ। তারপরে বাপ্পি এবং নিশি দুজন বসেছে সিদ্ধান্ত নিতে। তো শুনুন এখন তাদের এক একজনের গল্প। বাপ্পি বলছে, তো এই তো আমাদের ঘরের ফার্নিচার, তো আমি এখন আর কোনো সিদ্ধান্ত নিব না, আমি আমার ছোট বোনকে বলেছি সব তো তুই যা বলবি তাই হবে, তো তুই সিদ্ধান্ত নে। বাপ্পি গুরু মশাই নিশিকে কথা বলে। তখন নিশি দেখলাম একটা একটা করে লাইন বলা শুরু করছে, এবং লাইনগুলো বোঝা যাচ্ছিল তোতা পাখির মতো বলছে, অর্থাৎ তাকে প্রশিক্ষণ দিয়ে আনা হয়েছে, মুখস্থ করে আনা হয়েছে, যেগুলো এখন নিশি মুখস্থ লাইন বলছে। তারপরে দুই একটা লাইন শুনে বোঝা গিয়েছে যে নিশি তার নিজের মনের কথা বলে দিয়েছে ইনডিরেক্টলি। যাদের বোঝা তারা বুঝবে, যাদের বোঝা না তারা বুঝবে না। এবং একটা কথা না বললেই না, বাপ্পি কিন্তু নিশির কথাগুলো সবসময় নিশিকে বলার সুযোগও দিচ্ছিল না। যখন নিশি নিজের কথা বলা শুরু করছিল, বাপ্পি তাকে ইন্টারাপ্ট করে থামিয়ে দিচ্ছিল। আপনারা মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন, অনেকগুলো ক্লু আপনারা সেই ভিডিও থেকে পেয়ে যাবেন। তো প্রথমত বাপ্পি যখন বললো যে নিশির উপরই সব কিছু, নিশি যা সিদ্ধান্ত নেবে তাই, তখন নিশি বলে, আচ্ছা আসলে যেটা এখানে আমি বলতে চাই, নিশি তার মতো করে বলছিল যে যেহেতু এখানে
আমাদের বাসায় অনেকগুলো ফার্নিচার, আসলে একটা দুটো ফার্নিচার এগুলো মেনটেন করতে হয়, দেখে রাখার বিষয় আছে। আসলে এগুলো দুটো বাসা আসলে একজনের পক্ষে দেখে রাখা সম্ভবও না যে এরকম করে দেখে রাখবে, কারণ এটা অনেক কঠিন একটা বিষয়, চাইলেও মানে সম্ভব হবে না। কিন্তু আমি যদি দেশে থাকতাম তাহলে আমরা যেটা চাই, বা আমি যেটা চাই, বা শুধু আমি না, আমি আমার ভাই দুজনেই চাই যেটা যেভাবে আছে সেটা সেভাবেই থাকুক। কিন্তু আসলে বাস্তবতা তো সেরকম বলা যায় না, সেটা আসলে বাস্তবতা এটাই যে আসলে এভাবে দেখে রাখা সব কিছু সম্ভব না। ছোট্ট একটা লাইন আমি আপনাদেরকে মার্ক করে দিচ্ছি, মনে রাখবেন। নিশি সব কথার মাঝখানে একটা আলগা করে একটা লাইন বলেছে যে যদি আমি থাকতাম, দুজনেরই চাওয়া, মানে নিশি তার ভাইকে ইনক্লুড করে বলছেন, দোষ হয়ে যাবে, যে আমার ভাই, আমি এবং আমার ভাই দুজনেই চাচ্ছি যেটা যেভাবে আছে সামর্থ্য থাকলে সেটা সেভাবেই রাখতাম, বাট আসলে তো সেটা সম্ভব না। এই ছোট্ট একটা লাইন মনে রাখবেন, আমি একটু পর এটা নিয়ে আপনাদেরকে ব্যাখ্যা দিব। তারপরে নিশি বলছে, এগুলো বলা শেষ, তারপরে সব কিছু বলে যে আর আমি তো এখানে থাকিও না, থাকবো দূরে, তো আসলে ভাইয়া যা সিদ্ধান্ত নেবে সেটাই ভালো হবে, আমি আর এখানে কিছু বলছি না। তখন বাপ্পি কি বললো জানেন? বাপ্পি বলল, আমি তো দেখেন দর্শক, আমি সিদ্ধান্তটা নিতে বললাম আমার বোনকে, বোন আবার সব কিছু চাপিয়ে দিল আমার উপরে, কি আর বলবো, তাহলে এখন আমি সিদ্ধান্ত নিই। মানে একদম নাটক, মানে একদম জলজন্ত নাটক। ভাই সিদ্ধান্ত তো বাপ্পি সব নিবে, কিন্তু মাঝখান থেকে ফাতেহাকে মানে নিশিকে সাক্ষী রাখছে, এবং এই সাক্ষী রাখার জন্যই নিশিকে দেশে আনা হয়েছে। নিশি কিন্তু এবার দেশে এসেছে শুধুমাত্র বাপ্পিরের সাক্ষী হওয়ার জন্য, আর অন্য কিছুর জন্য না। যাই হোক, পুরো সময় ধরেই আমি দেখলাম নিশির মুখ থেকে কোনো শব্দ হচ্ছিল না, কোনো কথা হচ্ছিল না। নিশির আপনারা দাঁড়ানোর অঙ্গভঙ্গি, কথাবার্তা স্টাইল দেখলে বুঝবেন যে তার বুকটা ছিঁড়ে ফেটে যাচ্ছিল। সে চাচ্ছিল না এগুলো করতে, কিন্তু তার মনের বিরুদ্ধে তাকে এই সিদ্ধান্তগুলো দিতে হচ্ছিল শুধুমাত্র বাপ্পির চাপে পড়ে। তো যে লাইনটা একটু আপনাদেরকে মার্ক করে বলেছিলাম, একটু মনে রাখবেন, যে নিশি বলেছে যে সম্ভব হলে তো আমি চাইতাম যে যেটা যেভাবে সেটা সেভাবেই থাকুক। আসলে এটা নিশি চাইবে না কেন? দেখুন, নিশি মালয়েশিয়াতে থাকে, সে বাংলাদেশে এসেছে, এবার এসে কোন রুমে থেকেছে জানেন? সে কিন্তু তার মায়ের রুমে থেকেছে, নিচতলা তার মায়ের রুমে থেকেছে, এবং সে যে এসেছে সে কিন্তু সব কিছু ঠিক সেভাবে পেয়েছে যেগুলো তার মা যেভাবে রেখেছিল। শুধুমাত্র সে তার মাকেই পায়নি, নাজমানটিকে পায়নি, বাকি সব কিছু যেভাবে সেভাবেই ছিল। তো এতে করে যেটা হয়, স্মৃতিগুলো কিন্তু একদম কাঁচা স্মৃতি, এখনও পুরানো হয়ে যায়নি। তো নিশির কাছে সব কিছু জলজান্ত মনে হচ্ছিল, তার মাকে ছাড়া সব কিছুই সে তার আগের মতো দেখতে পাচ্ছিল, যার কারণে কষ্টটা একটু হলেও কম লাগছিল, স্মৃতিগুলো তার কাছে ধরে রাখার মতো ছিল। দেখুন, নাজমানটি মারা গিয়েছে মাসখানেক হলো, বাপ্পি এখনই উঠে পড়ে লেগেছে, জোরসোর দিয়ে লেগেছে পুরো বাড়ি খালি করে ফার্নিচার বিক্রি করে বাসা ভাড়া দেওয়ার জন্য। আচ্ছা ভাই, আমি যে কথাটা বলবো এটা করলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? যে নিশি কথাটা বলেছে, আমি তো ভাই চাই যেটা যেভাবে সেটা সেভাবে থাক। আসলেই তো দেখুন, এখন অনেক পরিবার আছে, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, অনেক জায়গাতে অনেকভাবে বাসা ভাড়া দেওয়া হয়, ফার্নিশড হাউস রেন্ট দেওয়া হয়। ফার্নিশড, ওয়েল ফার্নিশড হাউস রেন্ট মানে জানেন? মানে ফার্নিচার যেখানেই থাকবে, বাসার যেমনই থাকবে, কোনো একটা কাপল, কোনো একটা ফ্যামিলি আসবে, তার ওই ফার্নিচার সহ ব্যবহার করবে, এরকম ভাড়াটিও পাওয়া যায়। যাদের কাছে কোনো ফার্নিচার নেই, তারা একদম ফার্নিশড কোনো একটা বাসা উঠবে, ফার্নিচার দেওয়াই থাকবে, তারা খালি এসে এখানে থাকবে, সেগুলোকে ব্যবহার করবে। তো বাপ্পি চাইলে তো সেটাও করতে পারে, বাসাতে যে ফার্নিচার যেভাবে আছে সেভাবেই থাকবে সব কিছু, শুধু বাসাটা ভাড়া দিবে অন্য কারো কাছে, তারা এসে এই ফার্নিচারগুলোকে ব্যবহার করবে। দ্যাটস ইট, খুব সহজ সমাধান হতো। কিন্তু বাপ্পি সেটা করবে না, বাপ্পি ফার্নিচার বিক্রি করবে, কারণ এই যে সেগুন কাঠের বিক্রিগুলো তো অনেক টাকা পাওয়া যায়। কিন্তু বাপ্পি কি নাটক করে বলছে জানেন? বলছে আমরা চেষ্টা করবো এগুলো দান করে দেওয়ার জন্য, দান করে দিলে এগুলো সোয়াব হবে। কিন্তু আপনারা কি মনে করেন বাপ্পি এগুলো দান করে দিবে? যে বাপ্পি প্রত্যেকটা কথায় কথা বলছে সেগুন কাঠ, এগুলো দিয়ে বাপ্পি বারবার বুঝিয়ে দিচ্ছে এগুলোর অনেক দাম, এবং এগুলো সে বিক্রি করবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম, আমার যে সমাধানটা ছিল, প্রথমত সমাধানের আগে বেশি যেটা দায়িত্ব ছিল, নাজমানটি মারা গিয়েছে এখন 1 বছর পূর্ণ হয়নি, তো 1 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আমি মনে করি নিচতলার কোনো ফার্নিচারের গায়ে হাত দেওয়াটাই মহাপাপ। যেটা যেভাবে আছে সেটা সেভাবে রেখে দেওয়াই ভালো ছিল। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরুন দর্শক, আপনার একটা হাত অ্যাক্সিডেন্টে কেটে গেছে বা ভেঙে গেছে, এখন ওই কাঁচা ঘায়ের মধ্যে যদি কেউ হাত ধরে টানাটানি করে, আপনার কিন্তু কঠিন থেকে কঠিন রকমের ব্যথা করবে।
কিন্তু সময়ের সাথে সাথে যদি ওই কাঁচা ঘাটা আপনি শুকাতে দেন, একটা জায়গায় স্টেবল করে রেখে দেন, যে দেখবেন কোনো একটা জায়গায় যদি হাত ভেঙে যায় সেটা কিন্তু ডক্টররা বেঁধে দেয় যেন আপনার হাতটা মুভমেন্ট কম হয়, অ্যাম্বুলেটারি পজিশনটা কমিয়ে দেওয়া হয়। তো এতে করে আপনার হাতটা একটা জায়গায় ফিক্সড করে রাখা হয় যাতে করে ঘাটাকে খুব দ্রুত শুকানোর জন্য সময় দেওয়া হয়, এবং যখন হাতটা জোড়া লেগে যায়, ঘাটা শুকিয়ে যায়, তারপর কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আপনি হাতটাকে মুভ করতে পারেন ধীরে 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 ধীরে, তারপর আপনি আবার আগের মতো হাতটাকে সচল করতে পারেন। বাট একটা নির্দিষ্ট সময় দিতে হয়, কিন্তু অপেক্ষা করতে হয়। তো নাজমানটি মারা গেছে মাসখানেক হলো, ঘাটা এখনও কাঁচা, নিশি এতদিন পর দেশে এসেছে, একদম কাঁচা ঘা। এই কাঁচা ঘায়ের মধ্যে যদি বাপ্পি এখনই তার মায়ের ফার্নিচার ধরে টানা হেসরা শুরু করে, বাসা খালি করে বাসা ভাড়া দেওয়ার চিন্তা করে, এটা তো আসলে একটা কাঁচা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো হবে নিশির জন্য। অ্যাটলিস্ট বাপ্পি কি পারতো না একটা বছর যেটা যেভাবে আছে সেটা সেভাবে থাক, ধুলো পড়লে ধুলো পড়ুক, কোনো সমস্যা নেই। এক বছর পর যখন এই ঘাটা শুকিয়ে যাবে, নাজমান্ডি মারা গেছে 1 বছর পূর্ণ হয়ে যাবে, এই ক্ষতগুলো মানুষ সময়ের সাথে সাথে ভুলে যাবে, তখন নিশি নিজেই এসে বলতো, ভাই এখন একটা ভাড়া দিয়ে দেয়, অনেকদিন তো হয়েছে, এখন এটা আস্তে আস্তে ভাড়া দিয়ে একটা কিছু কর। নিশি নিজেই বলতো। কিন্তু এখন তো কাঁচা ঘা, এখন তো এগুলো মায়ের স্মৃতিগুলো এখনও সব জায়গাতে জলজন্ত আছে। সো অবশ্যই বুকের মধ্যে তো আঘাত লাগে, কিন্তু বুঝলাম না নিশির মনে আঘাত লাগছে, বাপ্পির কি আঘাত লাগছে না? বাপ্পি কিভাবে করে তারা মায়ের স্মৃতিগুলোকে এত দ্রুত ভেঙে চুরে চুরমার করে ফেলতে পারছে? যে বাপ্পি তার মায়ের মৃত্যুর পরে মানে একদম দাড়ি রেখে সাধুভাবে সে যে বসেছিল, সে বাপ্পি এখন তার মায়ের বাড়ি খালি করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিভাবে ভাই? এগুলো দিয়ে আপনারা কি বুঝতে পারছেন আসলে কার মনে কতটুকু দুঃখ লেগেছিল? আমি মনে করি প্রমাণটা কিন্তু ভালোই দিতে পারছে। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে যেটা বলছিলাম, তো বাপ্পি এখন ফার্নিচারগুলোকে বিক্রি করে দিবে, ঠিক আছে? তো এর মধ্যে নিশে গেলে আবদার করেছে 2টো ফার্নিচার, ডাইনিং টেবিল আর শোকেসটা যেন রেখে দেওয়া হয়, ঠিক আছে? এরপর বাপ্পি বলেছে তাহলে আমি এখন এগুলো, মানে সে একটা সিদ্ধান্ত নিবে, সেটা হচ্ছে বাসা ভাড়া দিবে আর এটাকে বিক্রি করে দিবে, এগুলো বিক্রি করে দিবে, মানে সে বুঝাচ্ছে সে দান করে দিবে। আচ্ছা ভাই, এই যে ফার্নিচারগুলো বাপ্পি বারবার বলছে যে এগুলো পারলে রেখে দিতাম, এত যদি শখ থাকে, আমি তো অনেক ভালো একটা সমাধান দিচ্ছি। দেখুন, নিচতলা বাসা ভাড়া দিক, সমস্যা নেই, পুরো বাসা খালি করে ফেলুক, ভাড়া দিক, কিন্তু দোতলাতে বাপ্পিদের যে ঘর উঠানো হয়েছে নতুন, সেখানে যে তানজিলা রুমটা আছে, সে তানজিলা রুমে কি তানজিলা আসে প্রতিদিন? আসে না তো। সে কিন্তু এখন কুষ্টিয়াতে থাকে, খুবই নির্দিষ্ট সময় পর পর তানজিলা আসে, কিছুদিন থেকে চলে যায়। তো তানজিলার রুমে যে ফার্নিচারগুলো রাখা আছে দর্শক, যে আলমিরা, যে ওয়ার্ডরোব, যেই খাট রাখা আছে, সেগুলোকে যদি বাপ্পি বিক্রি করে দেয়, কথা বুঝবেন দর্শক, সেগুলোকে যদি বাপ্পি ফেলে দেয় বা জারটা তাকে দিয়ে দেয়, তানজিলাকে যদি বলে তোরগুলো তুই নিয়ে যা, এবং ওই রুমে যদি নাজবানটি যে বিছানায় সবসময় থাকতো, ঘুমাতো নাজবানটি এবং নাজবানটির জামাই, মানে বাপ্পির বাবা মা, অ্যাটলিস্ট ওই খাটটা যদি তানজিলের রুমে রাখা হয়, নাজমানি যে আলমিরাটা সবসময় ব্যবহার করতো সেগুন কাঠা, সেটাকে রাখা হয়, একটা ওয়ার্ডরোব যেটা নাজমানি ব্যবহার করে, 3টা জিনিস যদি তানজিলের রুমে রাখিয়ে সুন্দর করে সাজানো হয়, তাহলে দেখুন তো, যখন নিশি এর পরবর্তীতে কোনো সময় বাংলাদেশে আসবে, সে তার নিচতলা থাকতে পারবে না, কারণ নিচতলা ভাড়া দিয়ে দেওয়া হবে। নিশিকে যদি ওই রুমটাতে সাময়িক সময়ের জন্য থাকতে দেওয়া হতো, সে যখন এসে দেখবে তার মায়ের খাট, তার মায়ের আলমিরা, তার মায়ের ওয়ার্ডরোব, সেটা কিন্তু নিশির কাছে দেখতেও ভালো লাগবে। সে কিন্তু অ্যাটলিস্ট সে একটা ভাইব পাবে, একটা আলাদা ফিল পাবে যে তার মার সাথে সে আছে, হয়তো একটা স্মৃতি থাকবে সেখানে। বা বাপেরও তো উচিত যে বিছানাটাতে তার মা এত বছর থেকেছে, যে আলমিরা তার মা এত বছর ব্যবহার করেছে, সেটার স্মৃতি অ্যাটলিস্ট বাপ্পি ধরে রাখুক, অ্যাটলিস্ট খাটটা ধরে রাখুক, তানজিলের রুমে সেটা রাখুক। বা যদি আপনারা তানের রুম দেখেন, তানের রুমে কোনো ফার্নিচারই নেই, সেখানে চাইলে কিন্তু রাখতে পারে, তাই না? এবং তানজিলা যখন আসবে, সে কিন্তু ওই ওই রুমে ওই খাটেই থাকতে পারে, আলাদা খাট রাখার দরকারটা কি? যেহেতু সেগুন কাঠ বারবার বাপ্পি বলছে ভালো খাট, কিন্তু বাপ্পি সেটা করবে না, কারণ এখানে কলকাঠি বা গুটিবাজি করছে তিশা। তিশা নাজমা আন্টির কোনো জিনিস তার ঘরে উঠাতে দিবে না, সব বিক্রি করে ফেলে দিতে বলেছে, এবং বাপ্পি তিশার কথাটা নড়াচড়া করছে। আমি তো ভাই এটা মনে করি না, আমি এখন একটা বিলিভ করি, আমি বিলিভ করি নাজমা আন্টিকে 100% শিওর কিছু না কিছু করে মেরে ফেলা হয়েছে। সেটা হতে পারে কুফরি, সেটা হতে পারে অন্য কোনো মানে ষড়যন্ত্র করে নাজমা আন্টিকে মেরে ফেলাই হয়েছে, মেরে ফেলাই হয়েছে। আমি বারবার বলছি নাজমা আন্টি এভাবে মারা যায়নি, এভাবে মারা যায়নি হঠাৎ করে, তার মরে যাওয়ার পেছনে অনেক বড় কাহিনী আছে, যেটা হয়তো আমি আপনি কেউ জানি না, সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। বাট আমি আজকে একটা কথা বলে রাখি, তারিখ সহ আমি হলফ করে বলছি দর্শক, তারিখ সহ আমার আজকের এই লাইনটা বাপ্পির কানে ঢুকিয়ে দিবেন, বাপ্পিকে বলবেন রেকর্ড করে যেন সে রেখে দেয়, প্রতিদিন কানে একবার হেডফোন লাগিয়ে শোনে। বাপ্পির সন্তান তান আর তাবিয়া
ভবিষ্যতে এতটা খারাপ হবে, বাপ্পি খালি 2 চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে বাপ্পির চোখের পানি শুকিয়ে যাবে, কিন্তু তার তানা তাবিয়ার উপর এত পরিমাণ বদদোয়া আসবে, এত পরিমাণ রহমত বরকত উঠে যাবে, তারা কোনোদিন ঠিক মতো দাঁড়াতে পারবে না, জীবনে কিছু করতে পারবে না। বিশেষ করে তানার তাবিয়া, বাপির চোখের পানি শুকিয়ে যাবে তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে। এই 2 সন্তান দিয়ে বাপ্পি ভবিষ্যতে বুঝতে পারবে। এই এতটুকু লাইন বাপ্পিকে কেউ রেকর্ড করে তার কানে ঢুকিয়ে দিয়েন, বা বাপ্পিকে বলবেন যেন আমার এই কথাটা সে আজকে তারিখ সহ মুখস্থ রাখে, এবং ভবিষ্যতে তারকাদের গল্পের এই লাইনটা সে যেন মনে রাখে যেন এই লাইনটা সে। আমি বারবার বলে দিলাম। যাই হোক, পরবর্তীতে যে কথাগুলো বলবো, নিশির ক্ষেত্রে দেখুন, এই যে নাজমান্টির যে ফার্নিচারগুলোকে এখন বাপ্পি বিক্রি করে দিবে, নিচতলা ভাড়া দিবে, এই আজকের মতো এই যে নিশি যে আজকে বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, এটা মনে রাখবেন নিশির জন্য বাংলাদেশের শেষ আশা। এরপর আর নিশি কোনোদিন আসতে পারবে কিনা আমি জানি না। যদি আসে আমি আপনাদেরকে বলবো কোথায় থাকবে, আপনারাই বলবেন, পাপিয়ার বাসায় নাকি পারুল খালার বাসায়, কার বাসায় থাকবে? সবে বলবেন কেন ভাই বাপ্পিদের বাসায় থাকবে? তাহলে আমি আপনাদেরকে বলি, যদি বাপ্পিদের বাসায় নিশির জন্য জায়গা থাকতো, তাহলে এবার কেন নিশি বাংলাদেশে আসার পরে নিচতলাতে তার মায়ের রুমে থাকলো? কেন নিশি কেন দোতলায় থাকতে পারলো না? বা এর আগেও যখন আসতো নিশিকে কেন দোতলায় থাকতে দেওয়া হতো না? তানের মতো তানের রুমে থাকে, তানজেলের রুমে তিশা কাউকে ঢুকতে দেয় না, কাউকে ছোঁয়া পর্যন্ত দিতে দেয় না, তিশা বাপ্পি তাবিয়ারা এক রুমে থাকে। তাহলে নিশি যদি কখনো বাংলাদেশ আসে সে কই থাকবে? কোন রুমে থাকবে? কোন রুমে তাকে থাকতে দিবে? তার থাকার জন্য কোনো রুম নেই। তাহলে নিশি কী করবে? তার বাংলাদেশে আর আসা হচ্ছে না, এটাই বাংলাদেশে তার জন্য আসা ক্লোজ হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর এখানে আরেকটা কথা বলি, বাপ্পি এখানে সব কিছুতে নিশিকে সাক্ষী রাখছে এই কারণে, কারণ যাতে করে পরবর্তীতে আপনারা কেউ বাপ্পিকে গালিগালাজ না করেন। কারণ বাপ্পি একবার এটা করতে গিয়েছিল, তখন আপনারা সবাই বাপ্পিকে ধোয়া শুরু করেছিলেন। এ ভয়তে বাপ্পি এবার আর এই সমস্ত দিকে একা হাত বাড়াচ্ছে না। বাপ্পি এবার নিশিকে নিয়ে হাত বাড়াচ্ছে, যাতে করে খালি একা গালি সে কেন খাবে, নিশিও যেন গালি খায় একসাথে। এই কারণে বাপ্পি এবার নিশিকে সাক্ষী রেখেছে আর কিছুই না। কিন্তু ভবিষ্যতে জাস্ট একটা কথা মনে রাখবেন, নিশির জন্য বাংলাদেশে আসার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে টোটালি। সো নিশির জন্য খারাপ লাগাটা অতি স্বাভাবিক। তিশাকে দেখলাম একটা কথা বলছে, সেই দিন ভিডিওতে আসলো যে এলাকার একজনের সাথে কথা বলছে, তখন বলছে যে কিপটান হলে কি আমি আর দোতলা বাড়ি করতে পারি? বাহ, ক্ল্যাপ। দোতলা বাড়ি করেছে তিশা কিপটামি করে। ভাই আমি আবার মনে করে দিতে চাই, এই বাড়ির ফাউন্ডেশন এবং নিচতলা বাড়ি করেছে বাপ্পির বাবা নিজের হাতে, এবং বাপ্পি খেলে দোতলা ঘর উঠিয়েছে। একটা বাড়ি করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় থেকে বাড়ির ফাউন্ডেশন দেওয়া। তো বাড়ির ফাউন্ডেশন দিতে কত টাকা লেগেছে তিশা কি জানে? বা নিচতলা ঘর উঠাতে কত টাকা লেগেছে? সে তো খালি রেডিমেড দোতলা ঘর উঠিয়েছে। একটা বাড়ি উঠে গেলে একটা ফাউন্ডেশন দেওয়া লাগে, সে ফাউন্ডেশন দেওয়ার খরচ তো তিশা দেওয়া লাগেনি। তাহলে অনেকগুলো খরচই তো তিশা করেনি, তাহলে দোতলা বাড়ি কীভাবে তিশা করলো? এখানে বাপ্পি কিন্তু ইনডিরেক্টলি যেটা করছে, এখন নিশির সমস্ত ভাগ বাপ্পি একা ভোগ করার চেষ্টা করছে। এই যে দেখুন, বাপ্পি টেকনিক্যাল ওয়েতে যে পুরো বাসা ভাড়া দিয়ে দিচ্ছে, এই ভাড়া কি নিশি খাবে? কোনোদিন খেতে পারবে না। নিশিকে কোনোদিন বলবে আমাকে ভাড়া দাও? কোনোদিন আবদার করতে পারবে না। দেখুন, বাপ্পি নিচতলা ভাড়া দিচ্ছে, নিশিকে এখন পর্যন্ত বলার সাহস করেছে আমার অংশ আমাকে বুঝে দাও, আমি সেখানে আমার আলাদা ভাড়া দিব? কোনোদিন বলতে পারবে না নিশি কথা, কারণ সে বোন, তার অধিকারটা নেই। তো বাপ্পি ইনডিরেক্টলি খুব মন গলানো কথাবার্তা বলছিল। আমি তো নিশিকে বলছি তুই সবই নিয়ে, সবই তোর, কিন্তু মন কিন্তু এটা বলে না। যে ভাই সামান্য লিচুর ভাগ দিতে চায় না, লিচু চুরি করে খায় বোনকে না দিয়ে, সে ভাই এবার জায়গা জমির ভাগ দিবে মনে করেন? অসম্ভব। ঠিক আছে। তো কিন্তু নিশি কিন্তু আবার একটা কথা বলে দিয়েছে, আমাকে সব দেওয়া লাগবে না, ইসলামে একটা নিয়ম আছে, ইসলামে একটা মাপ আছে, ইসলাম অনুযায়ী যে যতটুকু পায় সেভাবে ভাগ করা উচিত। নিশি কিন্তু আবার বলে দিয়েছে, আমি মনে করি এবং সেটা উচিত। বাট ইনডিরেক্টলি নিশি তো মালয়েশিয়া চলে যাবে, জায়গা জমি তার এখানে নিশি ভাগ করে বিক্রি করতেও পারবে না। তো দিন শেষে পুরো জায়গা জমির ভাগ, এই যে পুরো দোতলা বাড়ি সব কিছু বাপ্পি একা ভোগ করবে। আম জাম কাঁঠাল লিচু সব বাপ্পি একা খাবে, মাঠ ঘাট জায়গা জমি সব কিছু বাপ্পি একা খাবে, দোতলা বাড়ি সব কিছু বাপ্পি একা খাবে, বাসা ভাড়া সব বাপ্পি একা খাবে, সব বাপ্পির এখন একার নামে থাকবে। খালি কাগজ কলমে নিশি এখানে ভাগ আছে নিশির, বাট ভোগ করবে সব কিছু কিন্তু বাপ্পি একা। তো এই যে গুটিবাজিটা, নিশিকে ঘর ছাড়া করা, নিশিকে থাকতে না দেওয়া, নিশির সাথে
পোল্টিবাজি মারায় সব কিছুর গুটিবাজি করছে কিন্তু পেছনে বসে তিশা। এবং আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, নাজমান্টির মৃত্যুর পেছনে দায়ী একমাত্র তিশা। আপনারা খোঁজ যদি লাগান কেউ ভালোভাবে লিগাল ওয়েতে, দেখতেন এখানে অবশ্যই তিশা কোনো না কোনোভাবেই দায়ী হয়ে যেত। ঠিক আছে, 100% শিওর। তো দিন শেষে আজকে একটা কথা বলবো, বাপ্পি যে এত বড় এত সহজ সমাধান খুঁজলো যে বাসা আসলে আমাদের পক্ষে মেনটেন করা সহজ নয়, যেন আমরা একটা বাসা ভাড়া দিয়ে দিব, ফার্নিচার বিক্রি করে দিব, এটা বাপ্পির কাছে সহজ সমাধান মনে হয়েছিল। আবার বাপ্পি মুখ দিয়ে বলছে সে কত ভালোবাসে তার মা বাবাকে, স্মৃতি ধরে রাখতে চায়। তার মানে বাপ্পি সমাধান কি আসলে ভালো সমাধান হয়েছে? নাকি আমি আপনাদেরকে যে সমাধানটা দিলাম এটা করলে বেশি ভালো হতো? যে ফার্নিচার যেভাবে আছে, নিশি যেটা বলেছে সেটা সেভাবেই থাকতো, শুধুমাত্র বাপ্পি বাসা ভাড়া দিত এবং বলতো আপনারা এই ফার্নিচারগুলো একসাথে ব্যবহার করুন, তাহলে ফার্নিচারও ভালো থাকতো, স্মৃতিও থাকতো, বাসাটাও ভালো থাকতো। সবচেয়ে বেস্ট সমাধান আমি যেটা বলছি সেটা হতো। আর না হলে অল্টারনেট ওয়ে এটা ছিল, অ্যাটলিস্ট নাজমান্টির যে খাট, আলমারি বা ওয়ার্ডরোব আছে সেটাকে তানজিলের রুমে রেখে সুন্দর করে গুছিয়ে ওই রুমটাকে অ্যাটলিস্ট সুন্দর করে নাজমান্টির ফার্নিচার দিয়ে গুছিয়ে রাখতে পারতো বাপ্পি, এবং তানজিলাকে বলতে পারতো তোর রুমে যা আছে সব নিয়ে যা, কারণ তানজিলে তো কেউই নাই বাড়ির, সে তানজিলের বাপকে, তানজিলের বাড়ির কিছুই পায় না। তো সেই ক্ষেত্রে তানজিলকে বের করে দিতে পারতো যে তুই তো জিনিসপত্র নিয়েছে এবং তুই যদি কোনোদিন আসিস তুই এই রুমেই থাকবি, নাজমানির ফার্নিচারের মধ্যে তুই ঘুমাবি, তাহলে কিন্তু হয়ে যেত সহজ সমাধান। তাহলে নাজমানির এই কিছু স্মৃতি আজীবন বাপ্পিদের সাথে থেকে যেতে পারতো। নিশে আসলেও সেখানে থাকতে পারতো, সে তার বাবা মাকে ফিল করতে পারতো, সে খাট, আলমারি বা ওয়ার্ডরোব দেখলে। বাপ্পি যদি ভালোবাসতো সে অবশ্যই সেটা করতো, তানজিলের ফার্নিচারগুলোকে বাদ দিয়ে সেখানে সে অ্যাটলিস্ট তার মা বাবার ব্যবহৃত 2-3টা ফার্নিচার রেখে দিত, যাতে করে স্মৃতিগুলোকে সে ধরে রাখতে পারে। সেটাও তার কাছে মনে হলো না। দেখুন, আমি দুটো সমাধান বলেছি। যদি বাপ্পি তার মা বাবাকে ভালোবাসতো অ্যাটলিস্ট এই সমাধানগুলো সে করতো, কিন্তু সেটা করবে না, কারণ তার লাগবে টাকা। সে টাকা খাবে, সে পুরো বাড়ির ভাগ, পুরো বাড়ির জমির ভাগ সে একা খাবে এবং নিশিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। গুটিবাজিটা কে করলো? তিশা করলো। তিশা হচ্ছে মেন কালপ্রিট এখানে। তো নিশির জন্য মনে রাখবেন এটাই বাংলাদেশের শেষ আশা। তাও ভবিষ্যতে জানি না, কারণ সবাই পোল্টিবাজ, ভবিষ্যতে কীভাবে আমরা জানি না, বাট আমার কাছে আজকে মনে হলো এটা একটা এক্সপ্লেন করা উচিত করে দিলাম। এবং বাপ্পি যে সহজ সমাধান বারবার বলছে, তার চাইতে সহজ সমাধান আমার কাছে ছিল, সেটা আমি আপনাদেরকে জানালাম। অবশ্যই সমাধান কিন্তু নিশিও শুনবে, বাপ্পিও শুনবে। জানি না তারা আসলে এটার প্রতি আলোকপাত করবে কিনা, বাট আমার কাছে এটা বেস্ট একটা সমাধান মনে হচ্ছিল। সো বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম দর্শক। আপনারা দেখুন বাপ্পির কর্মকাণ্ড দেখে আসলে তার বাবা মন্ত্রী আসলে কোনো ভালোবাসা ছিল নাকি ছিল না। বাপ্পির কর্মকাণ্ড দেখে একটা জিনিসই মনে হচ্ছে, বাপ্পি নিজের হাতে তার মাকে মেরে কবরে ঢুকিয়ে বাড়ি ভোগ করার জন্য এতগুলো প্ল্যান করেছিল। বাপ্পির অবস্থা দেখে আমার কাছে এটা মনে হচ্ছে, কারণ বাপ্পি এতটা লোভী, এতটা স্বার্থপর, এতটা টাকার জন্য মরিয়া। আমি এখন এটা বলতে বাধ্য, বাপ্পির আচরণ দেখে এটাই মনে হচ্ছে বাপ্পি নিজে তার মাকে মেরেছে শুধুমাত্র জায়গা জমি এবং বাসা ভাড়া দিয়ে টাকাগুলোকে খাওয়ার জন্য, আর কিছুই না। আপনারা বাপ্পির আচরণ বা রূপ দেখলে এটাই মনে হবে আপনাদের কাছে দর্শক। তো যাই দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ বিষয়টা বাড়াবো না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।